ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমি জানি যে আপনারা অনেকেই ঘটনাগুলো শোনেন। আপনাদের কাছে অনুরোধ, যারা শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমরা প্রতি সপ্তাহে কিছু না কিছু নিয়ে আসি আপনাদের সামনে। যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে সব সময়ই আপনারা জেনে যাবেন যে আজকে আপনাদের জন্য কোন বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছি আমরা। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা শুরু করব। আশা করছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সবাইকে সাথে পাবো। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আরফান আহমেদ, খুলনার বয়রাতে থাকি। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা, তবে আমি আপনাদের অনুষ্ঠান লাইভ শুনি না, ডাউনলোড করে দিনের বেলাতে শুনি। তার কারণ আমার লাইফে যা ঘটেছে সেটা আমি আজও ভুলতে পারিনি। এ কারণে গভীর রাতে ভূত এফএম শোনার মতো সাহস আমার নেই। বলে রাখি, আমি রাতে একাই ঘুমাই। আজ আমি আপনাদের এমন একটা ঘটনা শেয়ার করব যা আমার জীবনে একটা দাগ কেটে গেছে। যাই হোক, আমি ঘটনাতে চলে যাই 2018 সালের বা সেপ্টেম্বর বা অক্টোবর মাসের ঘটনা। বলে রাখা ভালো, আমি 2017 সালে যশোর পলিটেকনিক থেকে সিভিল ডিপার্টমেন্টে ডিপ্লোমা করি। ডিপ্লোমা শেষ করে উদ্দেশ্য ছিল মিনিমাম 1 বছর চাকরি করে তারপর আবার বিএসসিতে ভর্তি হব, কারণ আজকাল চাকরির ক্ষেত্রে জব এক্সপিরিয়েন্স ছাড়া চাকরি পাওয়া খুবই কষ্ট। যা ভাবনা তাই কাজ। নতুন চাকরির জন্য চেষ্টা করতে লাগলাম। আল্লাহর রহমতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি চাকরির জন্য। আমার এক কাকার মাধ্যমে খুলনার বাগেরহাট জেলার মংলাতে একটা জায়গায় আমি 2018 সালের ফেব্রুয়ারিতে একটি ইন্ডিয়ান কোম্পানিতে আমি চাকরি শুরু করি। প্রসঙ্গত আমি বলে রাখি যে আমি কোম্পানির নাম বলবো না। যাই হোক, নতুন চাকরি আর নতুন ইঞ্জিনিয়ার হিসেবে বেশ মজাই লাগছিল চাকরি করতে। নতুন হিসেবে কাজ বুঝতে একটু সময় লাগছিল। কিছু মাস কাজ করার পর পুরো কাজ যখন আয়ত্ত করে ফেলি, তখন আমাকে কোম্পানির অফিস থেকে পুরো একটা সাইট ইনচার্জ হিসেবে নিয়োগ দিল। আমি নিজেকে ইনচার্জ হিসেবে ভাবতে বেশি ভালো লাগছিল আমার কাছে। আমার আন্ডারে 2 জন সুপারভাইজার এবং 36 জন লেবার কাজ করত। এত বড় টিম আমি চালাবো ভাবতেই আনন্দ লাগছে। বলে রাখি, আমাদের প্রজেক্টে 24 ঘন্টায় কাজ চলত। সকাল 8টা থেকে রাত 8টা ডে শিফট এবং রাত 8টা থেকে সকাল 8টা নাইট শিফট। প্রথম কিছু মাস আমার ডিউটি দিনের বেলাতেই ছিল। এরপর 3-4 মাস আমার ডিউটি চেঞ্জ করে রাতে দিয়ে দেওয়া হলো। বাধ্য হয়ে রাতের ডিউটি নিতে হলো। প্রথম রাতে একটু সমস্যা হচ্ছিল, পরে সব ঠিক হয়ে যায়। কিন্তু তখন বুঝিনি এই রাতের ডিউটি আমার জীবনে কাল হয়ে আসবে। আমাদের কাজের এরিয়াতে বাইরে প্রত্যেক কোম্পানির জন্য আলাদা আলাদা কলোনি আছে। লেবারদের জন্য আলাদা কলোনি আর অফিসারদের জন্য আলাদা কলোনি। তবে দূরত্ব বেশি না বলে হেঁটেই যেতে হয় এবং 4-5 মিনিট সময় লাগে। অফিসার্স কোয়ার্টার বা কলোনি যেটা আছে, সেখানে ইঞ্জিনিয়ার আর সুপারভাইজার আর লেবার কলোনিতে ওয়ার্কাররা থাকে। নাইট শিফটে ডিউটি করার সময় রাতে আমাদের অফিসের কলোনিতে রাতের খাবার খেতে দিয়ে যেতে হতো। বলে রাখি, অফিসের কলোনিতে যেতে হলে একটা কাশ বনের ভেতর থেকে যেতে হতো। কাজের তেমন চাপ না থাকলে রাতে আগেই খেতে চলে যেতাম এবং যেদিন একটু চাপ থাকতো সেদিন যেতে একটু রাতই হয়ে যেত। তারিখ ঠিক মনে নেই। সেদিন কাজের চাপ তেমন না থাকায় রাত 9টায় খেতে চলে আসি অফিসার্স কলোনিতে। খাওয়া শেষ করে রুমে ঢুকি রেস্ট নেওয়ার জন্য। রেস্ট করে আবার তাড়াতাড়ি করে আমি আমার ওয়ার্কিং এরিয়াতে চলে যাই। আমি আমার এরিয়াতে ঢুকতেই দেখি জটলা হয়ে লোক বসে আছে এবং তারা গল্প করছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। স্যার বসেন বলতেই একজন চেয়ারে গিয়ে দিল। আমি একটু ধমকের সুরেই বললাম, কাজ বাদ দিয়ে সবাই বসে গল্প করছেন কেন? সবাই চুপ করে আছে। হঠাৎ লেবারদের মধ্যে একজন বলে উঠল, স্যার আপনি ঘটনা কিছু জানেন না?
আমি বললাম, কিসের ঘটনা? বলে, বলে রাখি এখানে যে আমি রাতে ডিউটি করার পর সারাদিনই এক প্রকার ঘুমাতাম, শুধু খাওয়ার সময় উঠতাম, ঘুম না আসলেও শুয়ে থাকতাম। যাই হোক, আমি চেয়ারে বসতে বসতে লেবারটি বলল, স্যার, গতকাল রাতে তো লেবার কলোনিতে একজনকে ভূতে ধরেছিল। ভূতের কথা শুনে একটু আগ্রহ হলো ঘটনা জানার জন্য। এবার সবাই দেখলাম একটু নর্মাল হয়ে জড়সড় হলো। সে বলতে লাগলো, আমাদের কলোনিতে গতকাল মাঝরাতে হঠাৎ কান্নার আওয়াজ, গুনগুন কান্না। একজন বুঝতে পারলো তার খাটের পাশ থেকেই কান্নার আওয়াজ আসছে। সে ভয়ে অন্য একজনকে ডাক দিল। এবার কান্নার আওয়াজ যেন আরো বেড়ে গেল। এভাবে বাড়তে বাড়তে এত তীব্র হলো যে কেউ আর ঘুমোতে পারলো না। এক প্রকার সবাই ঘুম থেকে উঠে গেল এবং রুমের আলো জ্বালানো হলো। কান্নার শব্দ কোথা থেকে আসছে তাই খোঁজা হলো। খুঁজতে খুঁজতে দেখা গেল একটা ছেলে তারই বেডের নিচে বসে কাঁদছে। সবাই তাকে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো, কিন্তু কিছুতে তাকে বাইরে বের করা যাচ্ছিল না। তাদের মধ্যে অনেকে বলতে লাগলো, হয়তো ওর বাসার কথা মনে পড়ছে তাই কাঁদছে। বলে রাখি, এই ছেলেটি আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছিল। আবার অনেকে বলতে লাগলো, হয়তো ওর বাসা থেকে কোনো খারাপ সংবাদ এসেছে তাই কাঁদছে। একজন ওর হাত ধরে টানতে লাগলো, কিন্তু ছেলেটির গায়ে এত শক্তি ছিল যে ধরাধরি করার পরও ছেলেটিকে খাটের নিচ থেকে বের করা যাচ্ছিল না। কিছুক্ষণ পর ছেলেটি নিজে থেকেই বের হয়ে আসলো। ছেলেটি বের হবার পর সবাই যা দেখলো তা দেখবে বলে কেউ ভাবেনি। সবাই দেখলো ছেলেটির চোখ একদম রক্তের মতো লাল। সবাই দেখে অনেকটা ঘাবড়ে গেল। তখন রাত 1:30 বাজে। এত রাতে কোথায় যাবে, কি করবে ভেবে না পেয়ে সকালে অথরিটিকে জানানো হবে এই ভেবে রাতে সবাই ঘুমিয়ে পড়ল। ছেলেটির তেমন কোনো সমস্যা হচ্ছে না বলে সেও ঘুমিয়ে পড়ল। যাই হোক, ঘটনা এখানে শেষ হলে ভালো হতো। ওই রাতে তখন রাত 3টা হবে, একজন বাথরুমে যাবে বলে উঠল। রুমের আলো জ্বালাতেই দেখল সেই ছেলেটি শূন্যের ওপর ভেসে আছে আর তার বিছানা উল্টা পাল্টা করে। সে এটা দেখেই চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে আবার সবাই জেগে উঠল। উঠে সবাই একই অবস্থা দেখল। যাই হোক, ওই দিনের বেলা ঘটনা ওখানে শেষ হলো। এসব বলার মাঝখানে দেখলাম একটা লোক দৌড়ে আমাদের দিকে আসছে। এসে সে হাঁপাতে হাঁপাতে বলছে, স্যার, আমাদের কলোনিতে খুব খারাপ অবস্থা, মানুষজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর থাকা যাচ্ছে না। আমি বললাম, কি হয়েছে আবার? আজকেও রাতে হঠাৎ কান্নার শব্দ। সবাই আজকেও খুঁজতে খুঁজতে দেখলো আমাদের খালেক ভাই রুমে বাইরে বসে গুনগুন করে কাঁদছে। সবাই মিলে তাকে তুলে রুমের ভেতরে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু খালেক ভাই গায়ে এত ওজন আর শক্তি, কেউ তার সাথে পারছে না। আমি বললাম, কোন খালেক ভাই? আমাদের হেল্পার খালেক ভাই। সে বলল, জি স্যার। এবার কথা শুনে মনে আমার ভয় ঢুকে গেল। সবাই মিলে সেখানে গিয়ে দেখি খালেক ভাই রুমে খাটের উপর বসে আছে চোখ বন্ধ করে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে বলল, উনি রুমের বাইরে বসে কান্না করছিলেন। তা হঠাৎ কান্নার আওয়াজ শুনে খুঁজতে খুঁজতে দেখলাম সে বাইরে বসে কাঁদছে। তাকে যেই ধরতে যাচ্ছে তাকেই ধাক্কা মারছে, আর এত জোরে ধাক্কা মারছে যে ছিটকে পড়ে যাচ্ছে। এরপর সে নিজে খাটের উপর বসল, এরপর বসেই আছে। যাই হোক, এরপর সবাই কাজের এরিয়াতে চলে আসলাম। ওই দিন রাতে আর কিছু হয়নি। সকালে জানতে পারলাম খালেক ভাই কোনো কথা বলছেন না, আর সারা রাত ওইভাবে বসেছিলেন। ফজরের পরে তিনি ঘুমিয়েছেন, এখন পর্যন্ত ঘুমিয়েই আছেন। সকালে আমাদের অফিস থেকে দেখতে আসলো তারা, এসে সবকিছু দেখে গেল আর হুজুর দিয়ে একটা মিলাদের ব্যবস্থা করার কথা বলে গেল। ওই দিন বিকালে মিলাদ হলো। যাই হোক, পরদিন রাতে আমি আবার ডিউটিতে আসলাম। এসে গল্পে গল্পে এই জায়গার ইতিহাস জানলাম। এখানে এসে বিল ছিল, বিলের পাশে ছিল বিশাল শ্মশান। এই উপজেলার সব হিন্দু লাশ এখানেই পোড়ানো হতো। এছাড়াও এখানে যুদ্ধের সময় গণকবর দেয়া হয়েছিল। তাছাড়াও এই জমি দখলের জন্য নাকি অনেক মানুষকে মেরে তার সেখানে কবর দেওয়া হয়েছিল। গল্পে গল্পে উঠে আসলো আরও অনেক কথা। আমাদের এক অপারেটরও নাকি দেখেছে একটা মহিলাকে অনেক আগে। সে মেশিন চালাচ্ছিল। হঠাৎ তার সামনে একটা মহিলা এসে বলল, আমাকে একটু পুকুর কেটে দে, আমি এখানে গোসল করব। এছাড়াও নাকি অনেকে এখানে দুটো সাদা ঘোড়া দৌড়াতে দেখেছে। আরও একজন বলছে একটা মহিলা আর দুটা বাচ্চা নাকি একসাথে হেঁটে যেতেও দেখেছে।
যাই হোক, মিলাদের পর লেবার কলোনিতে আর তেমন কিছু ঘটেনি। এরপর ঘটল আমাদের বেসিন প্ল্যান্টে, যেখানে কংক্রিট মিক্সিং হয়। আমাদের বেসিন প্ল্যান্ট সুপারভাইজার রাতে চেয়ারে বসেছিলেন। বসে থাকতে থাকতে তার ঘুম চলে আসে। কখন তিনি ঘুমিয়ে পড়েন, হঠাৎ তিনি ফিল করেন যে কেউ যেন তার পা ধরে টান দিয়েছে। তিনি একরকম চেয়ার থেকে পড়েই গেলেন। এরপর দেখলেন যে কে যেন তার সামনে থেকে সাদা কাপড় পরা কেউ একজন দৌড়ে চলে গেল। তিনি তাকে প্রায়ই দেখতেন সাদা শাড়ি পরে কেউ যেন হেঁটে যায়। পরের দিন সকালে তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন। এসব শোনার পর আমার ভয় বেড়ে গেল। আমি অনেকক্ষণ অনেক চিন্তা ভাবনা করে আমি বাসায় ফোন দিয়ে বললাম আমার এখানে এসব হচ্ছে। বাসা থেকে বললো, তোর যদি ভয় লাগে তাহলে ডে শিফটের ডিউটি নে, যা বলা তাই কাজ। আমি পরের দিন অফিসে গিয়ে বললাম, স্যার আমি নাইট করব না। তারা কোনোভাবে আমাকে ডেতে দিল না। বললাম দিল না, এবং অনেক দিন তো হলো স্যার, এবার ডে ডিউটি দিন। আমি প্রজেক্ট ম্যানেজারকে বললাম, এবং তিনি বললেন যে আর কিছুদিন করেন, এরপর দিব। এই অবস্থায় কেউ নাইট নিতে চাচ্ছে না। পরিবেশ শান্ত হলে অন্য কাউকে আপনার জায়গায় রিপ্লেস করে দেব। যাই হোক, কোনোভাবেই ডেতে ডিউটি নিতে পারলাম না। রাতে খেতে যাওয়া বন্ধ করে দিলাম। এরপর অনেকদিন যাবৎ আর কোনো এরকম ভয়ঙ্কর কিছু শুনিনি। পরে মন থেকে ভয়টা একটু দূর হলো। তারিখ 28 সেপ্টেম্বর 2018। প্রতিদিনের মতো আজও নাইট ডিউটিতে গেলাম। কাজের তেমন কোনো চাপ নেই। আমার খুব মাথা ব্যথা করছিল। স্যারকে ফোন দিয়ে বললাম, স্যার আমার মাথা ব্যথা করছে, আমি আজ যেতে পারবো না। স্যার বলল, আরফান আজ যেতেই হবে, কারণ আজ সুপারভাইজার দুজন যায়নি, আপনি না গেলে কাজ দেখবে কে? বেশ ধমকের সুরেই বলল, আপনাদের জন্য কি কোম্পানি লস করবে নাকি? আমি রাগ করে বের হয়ে পড়লাম কাজের এরিয়ার উদ্দেশ্যে। একটা টেবিলে মাথা নিচু করে শুয়ে আছি। একজন লেবার এসে বলল, কি হয়েছে স্যার, এমন করে শুয়ে আছেন কেন? আমি বললাম, ও মারুফ ভাই বসেন, আমার খুব মাথা ব্যথা করছে। স্যারকে বললাম, স্যার আমাকে উল্টো ধমক দিল। মারুফ ভাই আমাকে বলল, স্যার আপনি রুমে যে 1 ঘন্টা একটা ঘুম দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, আর এখানে আমি সামলে নেব। যদি কোনো প্রয়োজন হয় আপনাকে জানাবো, আপনি না হয় তখন আসবেন। তার কথা মতো আমি 9:30টার দিকে রুমে চলে যাচ্ছি। এসে লাইট অফ করে ঘুম দেই। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভাঙলো। মারুফ ভাই ফোন করেছে। ফোন ধরতেই বলল, স্যার ক্লায়েন্ট স্যার এসেছে, আপনাকে খুঁজছে। আমি তাকে বলেছি আপনি অসুস্থ, তবুও আপনাকে চাচ্ছে, আপনি একটু আসলে ভালো হতো। আমি আসছি বলে ফোন কেটে দিলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত 1:36। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কোম্পানির দেয়া নতুন রেইনকোটটা গায়ে লাগিয়ে বের হয়ে পড়লাম। তখন আমার মাথায় ভূত প্রেতের কোনো চিন্তাই ছিল না। ফোনের টর্চ জ্বালিয়ে কাশবনের মাঝ দিয়ে যাচ্ছি। যখন কাশবনের ঠিক মাঝে পৌঁছালাম, তখন কেমন যেন ভয় লাগতে শুরু করলো, আর আগের কথাগুলো মনে পড়তে লাগলো। সূরা পড়তে পড়তে আমি এগিয়ে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে কেউ একজন হেরে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো লেবার হবে। মনের সাহস নিয়ে আমি আরও দ্রুত হেঁটে গেলাম। উদ্দেশ্য ওই লোকটাকে ধরা, ওনার সাথে সাথে কাশবন পার হব। কিন্তু কাছে যেতেই বোঝা যাচ্ছে একটা সাদা শাড়ি পরা মহিলা। আমি ভাবলাম মহিলা আসবে কোথা থেকে, এখানে তো কোনো মহিলা কাজ করে না। আরও কাছে গেলাম, যেতে দেখি না, আসলেই একটা মহিলা, কোলে একটা বাচ্চা। আমি ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে গেলাম। মহিলাও দাঁড়িয়ে গেল। আমি ভয়ে তাকিয়ে আছি। মহিলাটা পেছনে ফিরে আমার দিকে যা দেখলো, তা দেখে আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। দেখলাম মহিলার কোনো চোখ মুখ নেই, ফুটবলের মতো সমান মুখ, আর কোলে একটা বাচ্চা তার হাতে, এবং সেই বাচ্চাটার একটা কাটা হাত ঝুলছে। হঠাৎ আমার ফোন বেজে উঠল। মারুফ ভাই ফোন করেছে। ফোন বাজছে কিন্তু আমি ফোন রিসিভ করতে পারছি না। ভয়ে পাথর হয়ে গেছি। আমি জোরে জোরে সূরা পড়তে লাগলাম। হঠাৎ দেখি আমার সামনে মারুফ ভাই সহ আরও কয়েকজন। সামনে সেই মহিলা নেই। মারুফ ভাই আমাকে এসে বলল, স্যার আপনি ঠিক আছেন তো? আমি তখন কিছু বলছি না। তারা আমাকে ধরে কাজের এরিয়াতে নিয়ে গেল। চেয়ারে বসলাম, পানি খেলাম, কিন্তু কোনো কথা বলতে পারলাম না, কারণ কথা বলার মতো কোনো পরিস্থিতি আমার ছিল না। আমার সাথে কি হচ্ছে সব আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি যেন কিছুতেই চাচ্ছি না কেউ আমাকে জোর করে করাচ্ছে, এবং চেষ্টা করে কথা বলতে পারছি না। মারুফ ভাই বলল, আমি স্যারকে ফোন দিলাম আসার জন্য। স্যার বলল আমি আসছি। এরপর একজন হুজুর আমাকে বলল, আপনি এগিয়ে যান, আপনার স্যার ভয় পেয়েছে, কাশবনের মাঝে দাঁড়িয়ে আছে। এই শুনে আমি স্যারকে ফোন দিলাম, কিন্তু ধরেননি। তাই
আমি দৌড়ে এসে দেখি সত্যি সত্যি আপনি দাঁড়িয়ে আছেন। আমি জানি না ওই লোকটাকে। ওনার কথা মতো আমি কিছু না ভেবেই দৌড়ে চলে এসেছি। আমি একটু স্বাভাবিক হলাম। এরপর ঘটনার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আরও খারাপ ঘটনা। আমি অন্য একজনকে চুপ করে টেবিলে মাথা দিয়ে শুয়ে আছি। মারুফ ভাই আমাকে দেখার জন্য আমার সাথে দিয়েছিল। হঠাৎ আমি টেবিলে চেয়ার ফেলে দিয়ে আমার সামনে বসা লোকটিকে কামড় দেওয়ার জন্য এগিয়ে গেলাম। আমার সামনে বসা লোকটি আমাকে কোনোভাবে আটকে রাখতে পারছে না। তাদের কথা মতো আমার গায়ে নাকি এত শক্তি ছিল যে কোনো সাধারণ মানুষের গায়ে এত জোর থাকে না। এসব দেখে বেশ কয়েকজন এসে আমাকে ধরতে চাইল। আমাকে 3-4 জন মিলে ধরেও রাখতে পারছিল না। এই ঘটনাটুকু আমি মারুফ ভাইয়ের কাছ থেকে জেনেছি, কারণ এই সময় কি হয়েছিল তা আমি জানি না। পরদিন সকালে আমাকে এগুলো বলা হয়েছিল। এর পরের দিন আমি ডিউটিতে যাইনি। এই ঘটনা ঘটার 2 দিন পর আমি চাকরি ছেড়ে চলে আসি। কোম্পানি আমাকে ছাড়তে চাচ্ছিল না কোনোভাবেই। যে কোনোভাবে হোক আমি সেখানে রেজিগনেশন লেটার দিয়ে আমি সেখান থেকে চলে আসি। এরপরে সেখানে খোঁজ নিয়ে জানতে পারি যে খাটের নিচে বসে যে ছেলেটা কান্না করছিল তার সাথেই নাকি এই খারাপ জিন ছিল। সেই ছেলেটা চাকরি থেকে চলে যাওয়ার পর থেকে নাকি এমন আরও অনেক কিছু ঘটেছে, মানে আরও অনেক কিছু ঘটেনি। তো এই ঘটনা আমার আছে যা আমি এখানকার মানুষের মুখ থেকে শুনেছি। সুযোগ হলে আরও ঘটনা আছে, সেগুলো আমি পাঠাবো এবং আমি চাই এই ঘটনা সবাই জানুক। এবং এখানে আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি বর্তমানে ঢাকাতে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আমি বিএসসি করছি। দোয়া করবেন আমার জন্য। আপনাদের স্টুডিওতে এসে ঘটনাটা বলার মতো সাহস আমার নেই, তাই ভালো লাগলে ঘটনাটা শেয়ার করবেন। আমি আশা করব যে এর পরে আপনি নিশ্চয়ই একদিন স্টুডিওতে এসেও আপনার ঘটনাটি শেয়ার করবেন। আমি একটা তো আমরা চলে যাব ঘটনায়। এখন আমাদের সঙ্গে আছেন ডক্টর আলিফ, তার কাছে যাব এবং ডক্টর আলিফ একটা সুখবর দিয়েই আশা করছি আপনাদের ঘটনাটা শুরু করবেন। তো আমরা চলে যাচ্ছি তার কাছে। আসসালাম রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি ডক্টর আলিফ। অনেকেই নতুন এসছেন, তাদের জন্য আবার পরিচিত হচ্ছি। আমাদের প্রথম ঘটনাটা শুরু করছি, তার আগে কিছু কথা বলতে চাই। নিজের সত্য ঘটনা কখনো কখনো অবাস্তব সংখ্যায় রূপান্তরিত হয়, যা তিনি নিজে দেখেছেন, নিজে করেছেন। তো আমরা চলে যাব ঘটনায়। এখন আমাদের সঙ্গে আছেন ডক্টর আলিফ, তার কাছে যাব এবং ডক্টর আলিফ একটা সুখবর দিয়েই আশা করছি আপনাদের ঘটনাটা শুরু করবেন। তো আমরা চলে যাচ্ছি তার কাছে। আসসালাম রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি ডক্টর আলিফ। অনেকেই নতুন এসছেন, তাদের জন্য আবার পরিচিত হচ্ছি। আমাদের প্রথম ঘটনাটা শুরু করছি, তার আগে কিছু কথা বলতে চাই। নিজের সত্য ঘটনা কখনো কখনো অবাস্তব সংখ্যায় রূপান্তরিত হয়, যা তিনি নিজে দেখেছেন, নিজে করেছেন। তা সাজিয়ে গুছিয়ে লেখাটা খুবই কষ্টসাধ্য। রেফাত ভাই এত বাংলা লিখতে পারেন না। তার লেখাটা লেখা হচ্ছে তার ছেলে। তিনি পাশে বসে থাকেন এবং একের পর এক অভিজ্ঞতাকে তিনি রূপ দেন। এখন আপনারা তার রূপকথার গল্প হিসেবে তাকে নিতে পারেন অথবা বাস্তব অভিজ্ঞতা মনে করে নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের বিষয়। ঘটনায় আসি। ছোটবেলা থেকে মারাত্মক রাগে ছিল জাকির মৃধা। বাবা মাকে কখনো তিনি মানতেন না কোনো কিছুই। যা চিন্তা করতেন তাই করতেন, যা বলতেন সেটাই করতে হতো আশেপাশের মানুষের। আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই তাকে অপছন্দ করা শুরু করে একটা সময়। এলাকার কিছু বখাটে ছেলের সাথে মিশে তিনিও বাসায় এসে তুল কালাম করতেন যদি কোনো কিছু তার পছন্দের না পেতেন। তাদের গ্রামের বাড়ি তৎকালীন বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়াতে ছিল, যদিও এখন ব্রাহ্মণবাড়িয়া আলাদা। বন্ধু বান্ধব নিয়ে তিতাস নদীতে প্রায় সময় তিনি আড্ডা দিতেন এবং এলাকার মেয়েদেরকে ডিস্টার্ব করতেন মোস্ট অফ দ্য টাইম। তো ওইখানে একটা মেয়ে ছিল, ওই এলাকার অনেকদিন যাবৎ তিনি পছন্দ করতেন। মেয়েটার নাম ছিল শিউলি। অনেক জোর জবরদস্তি করে মেয়েকে উঠিয়ে নিয়ে বিয়ে করেন। তো বিয়ে করে 2 বছরের মাথায় 1979 সালে তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশের বাইরে যাবেন। তো তিনি গেলেন কাতারে, সেখানে কাজ করতে লাগলেন। বিয়ে করবার আগে তিনি এই মেয়েকে হাতে পাওয়ার জন্য গিয়েছিলেন একজন তান্ত্রিকের কাছে, বাড়ি থেকে অনেক দূরে। কুফরি নিয়ে ব্যস্ত সেই তান্ত্রিক তাকে সাহায্য করেন সর্বাত্মকভাবে এবং তাকে সাহায্য করে কুফরি করে বিয়ে করার ব্যবস্থা করে দেন শিউলির সাথে। এবং কাতারে যাওয়ার পরও যোগাযোগ ছিল সেই তান্ত্রিকের সাথে। সেই তান্ত্রিক যাই বলতো তিনি তাই করত। যদি বলতো তুই মরে যা, সে মরতে হয়তো দ্বিধা করতো না।
নিজের বাবা মার থেকে তান্ত্রিকের কথায় তিনি বেশি শুনতেন, তা বলতে কবিরাজ আর কি। যখনই যেতেন সেখানে তিনি মন মুগ্ধ হয়ে সেই তান্ত্রিকের কাজ দেখতেন। কখনো কখনো অনেক আর্জি নিয়ে আসা লোকজনদের দেখতেন যে সেই তান্ত্রিক ছাগলের বলি দিত, কখনো কখনো সেই বলির রক্ত সেই তান্ত্রিক তাদেরকে খাইয়ে দিত। সেই তান্ত্রিক 5 তারা ছবি আঁকতো, কখনো কখনো সেই তান্ত্রিক 5 তারার মধ্যে পুতুল রেখে সেই পুতুলের সারা শরীরে সূচ বেঁধাতো। কি হচ্ছে আশেপাশে তা হয়তো দেখা যেত না, কিন্তু তান্ত্রিক বলতো আজকেই ওর হাত অবশ করলাম, আজকে ওর চাকরি গেল, আজকেই ও অসুস্থ করে দিলাম, ওরে শেষ করে দিব। সেই তান্ত্রিক নাকি বলতো তিনি মৃত মানুষকে জীবিত করতে পারেন, আবার জীবিত মানুষকে আস্ত কবর দিতে পারেন, নাউজুবিল্লাহ। কিছু মানুষের টাকার বিনিময়ে তিনি এসব করতেন, কিন্তু জাকির তার সাথে সম্পর্ক ভালো ছিল বিধায় সে তেমন কোনো টাকা পয়সা কখনো দিত না। কখনো কখনো ছাগল কিনে দিত, কখনো কখনো বাজার সদাই করে দিত। সেই তান্ত্রিকের সাহায্যে তিনি সেই শিউলিকে নিজের হাতের রক্ত খাইয়েছিল জোর করে। এরপর 3-4 বছরের মধ্যে সেই মেয়ে বশবর্তী হয়ে তার স্ত্রী। তিনি মানতেন না কোনো কিছুই। 5 আঙ্গুলের 5টি আংটি তিনি পরতেন। কাবাতারে যাবার আগে তিনি ভালো ভালো স্বপ্ন দেখতেন, অনেক টাকার মালিক বনে গেছেন, গাড়ি বাড়ি সব করেছেন। এসবের মাঝে 1979 সালে তিনি কাতারে পাড়ি জমান, যেটি আমি আগেই বলেছি। সেখান থেকে তিনি তান্ত্রিকের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রেখেছিলেন। তিনি চিঠি আদান প্রদানের মাধ্যমে যাবতীয় কাজকর্ম তিনি করে দিতেন। তার স্ত্রীকে প্রচণ্ড সন্দেহ করতেন। সুন্দরী বউকে সবসময় দেখে চোখে রাখতেন যতদিন পর্যন্ত বাংলাদেশে ছিলেন। 1981 সালের 17ই মার্চ কাজ থেকে তিনি যখন কাতারে কাজ থেকে ফেরত এসে হঠাৎ করে দেখলেন একটা চিঠি এসছে বাংলাদেশ থেকে। চিঠিতে লেখা, জাকির তুমি কেমন আছো, আশা করছি ভালো আছো। তোমার সাথে অনেকদিন যাবৎ কথা বলতে চেয়েছিলাম। তোমার স্ত্রী সব লজ্জার মাথা খেয়েছে, সে এখন নতুন প্রেমে লিপ্ত। এলাকার কয়েকজন ছেলের সাথে তার সম্পর্ক, আমার জিনেরা খবর নিয়েছে। সে তোমাকে তাবিজ করেছে অন্য হুজুরের কাছে যে তুমি যাতে কিছু দেখতে না পারো, কিছু বুঝতে না পারো। এখন কোনো সিদ্ধান্ত নাও, না হলে এই স্ত্রীকে পরে নিজের বশে আনতে পারবে না। এই স্ত্রীর কিছু জিনিস তোমাকে দিতে হবে। এই চিঠি পড়ে তার মাথা খারাপ হয়ে গেল। তিনি বাড়িতে চিঠি পাঠালেন, কিন্তু চিঠির কোনো উত্তর বাড়ি থেকে আসে নাই। তিনি জানতে চেয়েছিলেন কি হয়েছে। এই করে তিনি বাংলাদেশে রাগের বশে এবং চিন্তার চোটে 1983 সালে ব্যাক করেন। আসার পর বাড়িতে তার মা বাবার সাথে বৈঠক না করে তিনি স্ত্রীর সাথে কথা বলেন এবং বাবা মাকে কোনো ব্যাপারে এইসব ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেন না। তো স্ত্রী তো কিছু স্বীকার করে নিচ্ছিল না। তিনি প্ল্যান করতে থাকে, স্ত্রীকে কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকে, কিছু বলে না, রাগ করে, এবং তাদের মধ্যে একটা পর্যায়ে ঝগড়া শুরু হয়ে যায়। মানুষজন, এলাকার লোকজন শুনতো তাদের ঝগড়া। অনেকেই বুঝিয়েছে, এই বুঝিয়েছে, সেই বুঝিয়েছে, ঝগড়া করিস না, বউয়ের সাথে ভালো থাক, সুন্দর করে রাখ সংসারটা। কিন্তু তিনি কখনো কারো কথা শুনতেন না। মা বাবাকে তো পাত্তাই দিত না। 1 মাস পর যেহেতু তিনি একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতেন এবং ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর সাথে এসে বেশ মারামারি হলেন, কিছুদিন অনেক মারামারি হলো তাদের মধ্যে। তিনি মেরেছিলেন তার স্ত্রীকে। তো এক পর্যায়ে ঝগড়াঝাটি করে তার স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এইটা বলেন হচ্ছে ঠিক 2 মাস পর বাংলাদেশে আসার। তো 1983 সালের 7ই নভেম্বর, শীতকাল তখন। তিনি তার স্ত্রীকে এবং এলাকার ছেলে পেলের সাহায্যে আগে থেকেই প্ল্যান করা ছিল যে যখন তাকে বাসা থেকে বের করা হবে, 2 কিলোমিটার দূরে তার স্ত্রী যখন বের হবে, তাকে উঠিয়ে নিয়ে সেই রাতে তাকে খুন করার একটা প্ল্যান করে এবং তারা জোর করে সেদিন রাতের জঙ্গলে প্রায় 10টার দিকে নিয়ে যান এবং একত্রে সবাই মিলে সবার সাহায্যে তিনি ওই জাকির সাহেব 3 জনের সহযোগিতায় জবাই করেন তার স্ত্রীকে। তো 2 জন তার পা ধরেছিল এবং সুস্থ মস্তিষ্কে তিনি তার স্ত্রী জবাই করেন এবং জবাই করার এক পর্যায়ে এই লাশকে ঠিকানা দিতে হবে এই বলে লাশের টুকরা করেন 8টা এবং প্রত্যেক টুকরা বিভিন্ন জায়গায় কবর নিয়ে আশেপাশে 8টা গর্ত করে। সব একসাথে করেন না এবং প্রত্যেক টুকরাই তিনি ছালার বস্তাতে ভরে প্রায় 3 ফিট গর্ত করে মাটি চাপা দেন। বাড়িতে রাতে এসে ঘুমিয়ে পড়েন। সকালে বাবা মা জিজ্ঞেস করলে বলে রাতের বেলা বাড়ি ছেড়ে চলে গেছে। এখন তিনি কিছুই জানে না। গতকালকে সেদিনের রক্তে ভেজা কাপড়ও তিনি বদলে সেই কাপড় আরেক বন্ধুর বাসায় রেখে অন্য কাপড় পরে বাসায় এসেছিলেন। তার স্ত্রীকে না পাওয়ার কারণে তাদের বাড়ি থেকে অনেক খোঁজাখুঁজি করা হয়, থানায় জিডি এবং একসময় মামলা করা হয়। মামলায় বলা হয় বাসায় লোকজনরা অত্যাচার করেছে বা এরকম কিছু। মানুষের জন্য অনেকে অনেক কথা বলেছিল যে হ্যাঁ ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল এই সেই। মামলার এক পর্যায়ে এলাকার এক লোক দোকান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজনকে ওই দিন রাতে এক মহিলাকে ধস্তাধস্তি করে নিয়ে যেতে দেখেন। তিনি সবাইকে না চিনলেও অন্ধকারে জাকির সাহেবের এক বন্ধুকে দেখে ফেলেন। ওকে তিনি সাক্ষী দেয় আদালতে।
তাদেরকে ধরার জন্য পুলিশ যখন পুলিশ ওয়ারেন্ট চলে আসেন, সবাই পালিয়ে যায় এবং কুমিল্লা বর্ডারের পাশ থেকে একজন এজাজ নামের এক বন্ধুকে তারা ধরে। জিজ্ঞাসাবাদে দেয় চাঞ্চল্যকর তথ্য পুলিশের জবানবন্দিতে। সেখানে বলা হয় হিংস্র পশুর মতো হয়ে গেছিল জাকির স্ত্রীকে জবাই করার সময়। পঞ্চগড় থেকে পরে 1 বছর পর তাকে উদ্ধার করা হয় এবং সবশেষে আদালত তাকে যখন তাকে তার নামে শুনানি হয় তখন 20 বছরের সাজা শোনানো হয় এবং তাদের যে বন্ধুকে ধরেছিল তাকে সাথে সাথে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয় এবং বাকিদের 16 বছরের কারাদণ্ড দেওয়া হয়। টোটাল 4 জন মিলে ছিল, 3 জন হেল্প করেছে জবাই করার সময়। এই সাজা শোনানোর আগে পুলিশ যখন তাকে উদ্ধার করেন তখন তার বাবা মাও তাকে ত্যায্য ঘোষণা করেন, কারণ তার স্ত্রী ছিল সহজ সরল এবং সবসময় বাড়িতে থাকা মেয়ে। তার নিজের বাড়িতে তেমন একটা যেতেন না তিনি। আর তখন সমাজ ব্যবস্থা অন্যরকম ছিল। বাড়ির অন্য ছেলেরা বাড়ির বউ যদি অন্য ছেলের সাথে কথা বলে তখন এক একজন এক এক রকম চিন্তা করে। এটা সব মেয়েদের মধ্যে ছিল। জাকির মাথায় হাত দিয়ে বসেন, কারণ জবাইয়ের আগে তান্ত্রিকের কাছে তিনি গিয়েছিল। সেই তান্ত্রিক তাকে তার স্ত্রীকে মেরে ফেলতে বলেছিল এবং তান্ত্রিক সব ধরনের সহযোগিতা করবে এও বলেছিল। তো আদালতে সবকিছু বলার পর তাকে সশ্রম কারাদণ্ডে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং তার বাকি বন্ধুদের 16 বছর, 2 জনকে 16 বছর, একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এটা আমরা পরে আসছি। 2005 সালে তিনি কারামুক্তি পান এবং ওনার পারফরমেন্স বেশ ভালো ছিল। উনি অনেক চেষ্টা করেছেন জেলে তার নিজেকে শুধরে নিতে। 1984 সালে সাজার সময় তার বয়স লেখা হয়েছিল 24 বছর। তার জন্ম আসলে তিনি জানেন আষাঢ় মাসের 24 তারিখ এবং যুদ্ধের সময় তার বয়স ছিল 10 বছরের মতো। তো অনেক আগের মানুষ তিনি এবং তার বয়স অনেক। জেল থেকে বের হয়ে তিনি তার মার কাছে মাফ চান এবং অনেক হাতে পায়ে মাফ চাবেন এরকম প্রত্যাশা করেন। বাড়িতে যাওয়ার পর তিনি বাড়িতে কাউকে পান না, তালা অবস্থায় পান এবং এলাকার লোকজনরা বলে তারা সব বিক্রি করে চলে গেছে কুমিল্লায়। অনেক কষ্টে কুমিল্লা শহরে তিনি তার মাকে খুঁজতে যান এবং তার বাবা ইন্তেকাল করেছিল 1997 সালে তিনি জেলে থাকা অবস্থায়। তার ভাইরা তার মার সেবা করছিল এবং তারা ওই যে বিক্রির টাকা আছে সেই বিক্রির টাকা দিয়ে ওই কুমিল্লাতে 3তলা একটা বাড়ি করেছিল। তো তিনি সেই ঠিকানা ধরে তাদের ভাইয়ের কাছে যান এবং হাতে পায়ে ধরার মতো অবস্থা ছিল। একটা পর্যায়ে অনেক কষ্টে রাজি করে তারা তাকে থাকতে দেয় সেই বাড়িতে, কিন্তু যেহেতু ত্যায্য হয়ে গেছিল তিনি তার কোনো বাবার সম্পত্তি পান নাই। তো তারা তাকে আশ্বাস করে যে তুমি থাকতে পারবে এখানে, কিন্তু তোমার কোনো ধরনের সম্পত্তি বাবা তোমার নামে করে যায়নি। তো সেদিন জেল থেকে বের হয়ে তার সংসার তছনছ হয়ে গেছিল তিনি বুঝতে পেরে যান, জেলে থাকা অবস্থায়। এবং তিনি এই চিন্তা করেন যখন বের হবেন তখন তিনি তান্ত্রিকের কাছে যাবেন, ওই কবিরাজের কাছে যাবেন তিনি। তো তিনি যান এবং তাকে ওই জায়গায় পান না, আরেক জায়গায় পান। ওই জায়গায় তাকে ওই কবিরাজকে না পেয়ে তিনি তার ঘর বাড়ি ভেঙে চলে আসে। তো তিনি কি করছিলেন, তাদের ওই বিল্ডিং এর নিচতলা তার মা এক পাশে থাকতো, তার মা তার সেজো ভাই, তারা 4 ভাই ছিল। তো তার সেজো ভাইয়ের বাসার ফ্ল্যাট এক পাশে আর তার ছোট ভাইয়ের ফ্ল্যাট এক পাশে। তো ছোট ভাই ঢাকায় থাকতো, তো সেই ফ্ল্যাটটা খালি ছিল, তিনি সেখানে থাকা শুরু করেছিলেন। তো সেদিন রাতের বেলা তার প্রচন্ড মাথা ঘুরতে থাকে। তিনি মনে করতে থাকেন এটা স্বাভাবিক মাথা ব্যথা। তিনি একটু রেস্ট নিচ্ছিলেন বাসায়। রাতের বেলা 11টা-12টার দিকে তিনি তার রুমের চারিপাশে ঘুমের মধ্যে মনে করছে রুমের মধ্যে কেউ হাঁটছে, কিন্তু তার মেইন গেট তো লাগানো। যেহেতু তিনি পাশের ফ্ল্যাটে একাই থাকা শুরু করেছিলেন তাই ওই রুমে কেউ নাই। তিনি ঘুমের মধ্যে বুঝতে থাকলেন যে তার বাসায় চোর এসছে। তিনি ঘুমের মধ্যে দেখেন তার বিছানার তার পাশে অনেকগুলো ঘুমের মধ্যে থেকে তিনি দেখেন অনেকগুলো মানুষের টুকরা পড়ে আছে দেহর, অনেকগুলো মাথায় করতে তার খাটের উপর। তিনি চোখ খুলে ফেলেন, ঘেমে আছেন চারপাশ এবং দেখলেন কাউকে পেলেন না। এই ফ্ল্যাটটাতে তিনি দেখছেন যখন আরেকটা কথা বলছিলাম যেটা তার জমি জমা বিক্রি করে দিয়েছিল তার বাবা মা, এবং কোনো দলিল তার নামে ছিল না এবং তার কাতারে থাকা অবস্থায় তার বড় ভাই মারা যায়। তো যাই হোক, তার ছোট ভাই সম্পত্তি করে যেহেতু গেছে, তো তিনি ওই খাট থেকে উঠে আশেপাশে দেখেন এবং তিনি আগেই বলেছিলাম প্রচন্ড সাহসী মানুষ ছিল। তিনি লাইট জ্বালিয়ে দেখলেন তার খাটের চাদর ভিজে আছে, পুরো চাদর এবং খাটের পাশে পানি পড়ে আছে। তিনি বুঝতে পারছিলেন না পানি কোথা থেকে আসলো। আর এতক্ষণ তিনি ঘুমিয়েছিলেন, তার খুব বেশিক্ষণ আগে কেউ ফেলে নাই। তিনি রান্নাঘরে যান এবং চা বানাতে দেন। বাথরুম থেকে ফেরত এসে তিনি দেখেন পুরা রুম থেকে আগের থেকে বেশি পানি। তিনি বুঝতে পারছিলেন না কোথার থেকে পানি, বাথরুম তো অনেক দূরে সেই রুম থেকে, এই পানি কোথা থেকে আসবে, এই রুমে পানির কোনো লাইনই নাই। আসলে ঘটনা কি তিনি বুঝতে পারছিলেন না। তো কাঁঠাল পচা গন্ধ আসছে দরজার ওপাশ থেকে, অথচ কাঁঠালের সিজন সেটা ছিল না।
তিনি অতটা শিক্ষিত না, তাই চিন্তা করছিলেন কি করা যায় পেতে পারে। আর তিনি খুব ফ্রাস্ট্রেটেড ছিলেন, ভাইরা তাকে কিছু তো উপকার করবে না এটা তিনি বুঝে গেছিলেন। এই 7 পাক চিন্তা করতে করতে সেদিন জানালায় চোখ পড়ে তার। রাত তখন 1টা বেজে গেছে। দেখলেন জানালার গ্রিল ধরে আছে 2 হাত দিয়ে কে যেন, এবং চেহারাটা পরিষ্কার। নিচতলা হওয়াতে তিনি চোর চোর বলে চিল্লাতে চিল্লাতে জানালা হতে 1 ফিট দূরত্ব যখন ছিল তার কাছে চলে যায়। চোর হলে সে পালাবে, কিন্তু সেই মানুষটা পালাচ্ছে না। তিনি কাছে যেতেই সেই মানুষটার হাতটা বেশ লম্বা হয়ে তার গলায় চলে আসলো। হাতটা এত লম্বা নর্মালি কোনো মানুষের হবে না। এটা দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এত বড় হাত। সকালে তিনি ঘর থেকে বের হন এবং তার মাকে বলেন এই অবস্থা। তার মারও অনেক বয়স, তিনি প্রপারলি কানে কিছু শোনেন না। তো সেই সেজো ভাই বলেন যে দুনিয়াতে তো পাপ কম করেন নাই, এখন এই জিনিস যদি আপনি দেখেন অবাক হবেন কেন। তো ভাইয়ের কথায় তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই। সেদিন রাতে তিনি আবারও স্বপ্ন দেখেন। তিনি দেখলেন তিনি নদীর তীরে শুয়ে আছেন। 20-30 ফিট লম্বা একজন মানুষ তার সামনে আসে, জল্লাদের মতো শরীর, এবং জল্লাদরা মানে সেই খালি গায়ে, যার তিনি জল্লাদ জেলে দেখেছেন। সেই লোক মনে হবে এত বড় ধারালো দা তিনি আগে কখনো দেখেন নাই। তিনি সেই লোকটা তার গলাতে একটা সিম্পল কোপ দিয়ে তার মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়। তিনি বললেন, এটা আপনি কি করলেন? আমার মাথাটা ফেলে দিলেন, আমার কল্লাটা ফেলে দিলেন। তার শরীর থেকে তার মাথা আলাদা। তিনি ঘুমের মধ্যে গলায় অনেক ব্যথা অনুভব করতে লাগলেন। ঘুম ভেঙে যায়। তিনি সাহস করতে পারছিলেন না। কি দেখলেন? শরীরে কাঁথা দিয়ে তিনি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন। সেদিন রাতে আর ঘুম হয় নাই। এরকম করে প্রায় 6-7 দিন চলে যায়। তিনি মাঝে মধ্যেই দেখছিলেন সেই সব স্বপ্ন। ইতোমধ্যে তিনি নামাজ পড়া জেলে থাকতে শুরু করেছিলেন। মসজিদে হুজুরের কাছে গেলে বলেন যে খারাপ স্বপ্নের কথা কাউকেই বলতে নাই, যেহেতু আপনি বলেছেন সাদকা করে দেন, আর এই দোয়া এই সূরা প্রতিদিন পড়বেন। 2-1 দিন পর তিনি স্বপ্নে কাউকে না কাউকে দেখতে লাগলেন। প্রায় মাসখানেক পর তিনি যেহেতু এতদিন কিছু দেখছিলেন না, নর্মাল ছিলেন, রাতের বেলা ঘুমাতে যাবেন সেদিন রান্নাঘর থেকে রুমে এসে দেখেন একজন মহিলা বটি দিয়ে একটা বাচ্চার শরীর মাছের আঁশ যেভাবে ছড়ানো হয় সেভাবে বটির সাথে ঘষছে, এবং সেই মহিলা সেই বটিতে সে বাচ্চাকে ঘষছে, এবং বটিতে যতই ঘষছে বাচ্চাটা ততই হাসছে। এক পর্যায়ে তিনি চুপ করে দেখতে দেখতে চিৎকার দিয়ে জিজ্ঞেস করে, এই কে রে তুই? বিভৎস চেহারা সেই মানুষ দেখেই তিনি আর কিছুই মনে করতে পারছিলেন না। তিনি এতটুকু বুঝে গেছিলেন তার একটা শেষ সময়, কারণ তার আগের কাজ তার পিছু ছাড়ছে না। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। যেহেতু তার এসব চেষ্টা করলেন, সেদিন রাতে আর ঘুম হয় নাই। এরকম করে প্রায় 6-7 দিন চলে যায়। তিনি মাঝে মধ্যেই দেখছিলেন সেই সব স্বপ্ন। ইতোমধ্যে তিনি নামাজ পড়া জেলে থাকতে শুরু করেছিলেন। মসজিদে হুজুরের কাছে গেলে বলেন যে খারাপ স্বপ্নের কথা কাউকেই বলতে নাই, যেহেতু আপনি বলেছেন সাদকা করে দেন, আর এই দোয়া এই সূরা প্রতিদিন পড়বেন। 2-1 দিন পর তিনি স্বপ্নে কাউকে না কাউকে দেখতে লাগলেন। প্রায় মাসখানেক পর তিনি যেহেতু এতদিন কিছু দেখছিলেন না, নর্মাল ছিলেন, রাতের বেলা ঘুমাতে যাবেন সেদিন রান্নাঘর থেকে রুমে এসে দেখেন একজন মহিলা বটি দিয়ে একটা বাচ্চার শরীর মাছের আঁশ যেভাবে ছড়ানো হয় সেভাবে বটির সাথে ঘষছে, এবং সেই মহিলা সেই বটিতে সে বাচ্চাকে ঘষছে, এবং বটিতে যতই ঘষছে বাচ্চাটা ততই হাসছে। এক পর্যায়ে তিনি চুপ করে দেখতে দেখতে চিৎকার দিয়ে জিজ্ঞেস করে, এই কে রে তুই? বিভৎস চেহারা সেই মানুষ দেখেই তিনি আর কিছুই মনে করতে পারছিলেন না। তিনি এতটুকু বুঝে গেছিলেন তার একটা শেষ সময়, কারণ তার আগের কাজ তার পিছু ছাড়ছে না। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। যেহেতু তার এসব জাদু কবজে আগে খারাপ অভিজ্ঞতা আছে, আর তান্ত্রিকের কাছে তিনি তার একটা খারাপ অভিজ্ঞতা আছে, তিনি কোনো মতেই সেই রাস্তায় যেতে চাচ্ছিল না কারোরই মাধ্যমে। তিনি এক প্রকার দুয়া পড়া শুরু করলেন এবং কাউকেই কিছু বলতে বলেননি, কারণ তিনি আসলে কোনো রকমের জায়গা রাখেননি কাউকে কিছু বলার। কিন্তু এই ঘটনার পর তিনি একজন মৌলবীর কাছে যান এবং জিজ্ঞেস করেন ঘটনাটা কি। মৌলবী বলেন, আপনি এই দোয়া এবং সূরা পড়ে রাতে ঘুমাতে যাবেন। যখনই তিনি এই দোয়া এবং সূরা পড়তো তখন তিনি দেখতো যে তিনি কিছু দেখছেন না। এর মধ্যে একদিন তার ছোট ভাই বেড়াতে আসলে তিনি তার সেজো ভাইয়ের ফ্ল্যাটে ছিলেন, পাশাপাশি ফ্ল্যাট। সেদিন রাতের বেলা তিনি হঠাৎ একটা চিৎকার শুনতে পান তার মার ঘর থেকে। তিনি সোফা রুমে ছিলেন, তার রুম ভাঙে এবং চারিপাশ অন্ধকার। তখনও চিৎকার সুর আসছে তার মার রুম থেকে। কি ব্যাপার, চিৎকার কেন? কিন্তু ঘটনাটা কি? কেউ তো চিৎকার শুনতে পাচ্ছে না। যদি কেউ চিৎকার শুনতো সবাই আসতো। লাইট জ্বালাতে গেলে তিনি দেখেন লাইট নাই, ইলেকট্রিসিটি নাই। তিনি তার মা যে রুমে শুয়েছিল সেখানে যান। তিনি যেয়ে দেখেন বাইরে রাত আলোয় বোঝা যাচ্ছে তার মায়ের পায়ের সাইডে একজন মানুষ দাঁড়ানো।
তিনি সোফা রুমে একটি মোমবাতি দেখেছিলেন। সেই মোমবাতিটা কোনো মতে নিয়ে এসে লাইটার ধরিয়ে ধরান এবং সেই রুমে যান, এবং তিনি ওই অবস্থায় সেই অবতারকে দাঁড়ানো দেখেন, এবং মানুষটা আর কেউ না। ওই মোমবাতির আলোতে তিনি দেখেন তার স্ত্রী শিউলি। তিনি চিৎকার করে ডাকতে থাকেন, শিউলি তুমি এখানে কি করো? তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমি কিছুই বুঝি নাই, মাফ করে দাও আমাকে, তুমি নিয়ে যাও ওই জায়গা থেকে, আমি আর পারতেছি না, তুমি তোমার কাছে আমারে নিয়ে যাও। তিনি দেখলেন তার কোনো কথাই পাত্তা দেয় না সে অবয়বটা, এবং তার চোখের সামনে তার মাকে কেটে 8 টুকরা করলো এবং তাকে বলল, তোর সব কিছু আমি ধ্বংস করে দেব, এই টুকরাগুলো মাটিতে পুঁতে ফেল, না হলে লোকজন তোরে এসে আবার ধরবে, তুই দিন গুনতে থাক, তোর মাকে দিন গুনতে বলে গেছিলাম, এখন তোর পালা। এই বলতেই অবয়বটা দেয়ালে মিলে গেল। তিনি তার মার পাশ দিয়ে দেখলো যে হাওয়ায় মিলে যেতে। তিনি রুমে যে তার ভাইকে, কিন্তু তার ভাইয়ের বউ দরজা খুলে বলে, কি হয়েছে ভাই? তিনি বলে যে তার মা রুমে, আমি এরকম চিৎকার পেলাম, তো তুমি একটু আসো আমার সাথে। তখন বলে, আম্মাকে কই পেলেন? আম্মা তো আমার সাথে ঘুমাইছে আজকে, আপনার ভাই তো রাত্রেবেলা ঢাকা চলে গেল না। তিনি হতভম্ব হয়ে যায়, তিনি বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে, কোনোভাবেই ভালো, কোনো যাই হচ্ছে তার সাথে ভালো হচ্ছে না, এবং তার ফ্রাস্ট্রেশন লেভেলটা এরকম চলে আসছিল যে আল্লাহ নিতে হলে নিয়ে যাক, একবারে নিয়ে যাক, এগুলি না দেখায় নিয়ে যাক। তিনি তার ভাইয়ের স্ত্রী এবং তার মাকে সে রাতের ঘটনা জানেন, এবং তার মা বলে, তুই কি করছিলি? এখন তো এটা তোকে যন্ত্রণা, তোকে জানতেই হবে কি করছিস। আমি জানি না, তবে যন্ত্রণা তুই পাবি, এটা তো সত্য কথা, তুই তো পাপ করছিস অনেক। তার পরের দিনই তার মা মারা যান, এবং হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তো পরে তার ভাইরা আসে এবং তার মার লাশ দাফন করা হয়, এবং তারপর রেফায়েত ভাইয়ের কাছে তার সেজ ভাই নিয়ে আসে তাকে। তো তার এই সমস্যার কথা তার ভাইরা শুনে একটা পর্যায়ে আশ্বস্ত করে তাকে রেফায়েত ভাইয়ের কাছে নিয়ে আসে। তো রেফায়েত ভাইয়ের সাথে যাত্রাবাড়ির কোনো এক জায়গায় তার দেখা হয়। তখন রেফায়েত ভাই বলেন, দেখেন আপনার সমস্যা আমাকে এই কয়েকদিনের বলছেন, আগে কি কিছু ঘটেছিল, কোনো খারাপ দিক অথবা কোনো খারাপ অংশ আপনার আছে আপনার জীবনে? তখন রেফায়েত ভাই বলছে যে, দেখেন আপনি আগে বের করেন। রেফায়েত ভাইকে তিনি বলছেন যে, আপনি আগে বের করেন আমার কি প্রবলেম, তারপরে আমি চিন্তা করবো আপনাকে বলবো কি বলবো না। রেফায়েত ভাই তার পরের দিনই জানিয়ে দেয় যে ওনার কাজ তিনি করবেন না, এবং উনি অনেক কথা গোপন করছে, গোপন করা জিনিসপত্র তার বিন্দুমাত্র ইচ্ছা নেই, এবং তিনি তার ওস্তাদদেরকেও ঘটনাটা বলেন নাই। পরের দিন তিনি সব কিছু বলেন রেফায়েত ভাইকে, এবং রেফায়েত ভাই বলেন, দেখেন যা দেখছি তাই যাকে চিন্তা করছি সে করবে এমন না, তবে আমি আপনাকে জানাবো। সেদিন রাতের বেলা জাকির ভাই রাতের খাওয়া শেষ করে ঢোকে এবং দেখে তার দেয়াল উপরের সিলিং এ অনেকগুলো ছোট ছোট বাচ্চা কান্না করছে, বাদুর যেভাবে ঝুলে থাকে সেভাবে, আর নিচে একজন মহিলা ঠিক একইভাবে একই বাচ্চার কয়েকটা টুকরা করছে। সেই মানুষটা তার স্ত্রী শিউলি। চারিপাশে রক্ত রক্ত বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে যান। পরের দিন দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়, হাসপাতালে নেন তার সেজ ভাই। তার ঘাড়ে তিনি প্রচন্ড ব্যথা পেয়েছেন। বাসায় তাকে নিয়ে আসার পর রেফায়েত ভাইকে আনা হয় তাদের বাসায় একদিনের জন্য আনা হয়। তো রেফায়েত ভাই বাসায় ঢোকার আগেই 4-5 জন মানুষকে গেটের বাইরে দেখেন, একই রকম দেখতে, একই কাপড় পরা 4-5 জন মানুষ, অথচ রেফায়েত ভাই দেখছেন আর কেউ দেখছেন না। রেফায়েত ভাই যা বোঝার তা বুঝে গেছেন। তিনি বাসায় ঢুকলেন এবং যে রুমে তার সাথে ঘটনা ঘটেছে সব দেখছে, কিন্তু রেফায়েত ভাই কিছু বুঝতে পারছেন না। তবে বাড়ির সামনে তিনি একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেন, এবং জাকির ভাই কিছুই দেখছিল না, এবং সেই মুহূর্তে সেই মানুষটা পা দিয়ে কি যেন একটা মাটি চাপা দিচ্ছে তাদের বাড়ির সামনে। তো সেদিন রাতে রেফায়েত ভাই ওইখানকার একটা হোটেলে থাকে, এবং রেফায়েত ভাই তাদের বাসায় রেফায়েত ভাইকে তাদের ওস্তাদরা বলে যায় তুমি বাসায় থেকো না। তো তিনি ওই বাসায় ছিলেন না। তো রেফায়েত ভাই তার ওস্তাদদেরকে জানান ঘটনা, এবং এই লোক আগে একটা মার্ডার কেসে জেলে ছিল, জেল থেকে আসার পর এই জিনিসগুলো তার জীবন দুর্বিষহ করে তুলেছে। তো রেফায়েত ভাই জিজ্ঞেস করে কি করা যায় তার জন্য, তিনি তো এমনিই পাপী। তখন তাদের ওস্তাদের মধ্যে একজন বলেন যে শয়তানের প্ররোচনা খুব খারাপ জিনিস, একবার তোমাকে বিপথে নিয়ে গেলে সেখান থেকে ফেরত আসা সম্ভব না। সে তোমাকে তার শেষ খারাপ দিক দেখিয়ে ছাড়বে, তুমি বশবর্তী হয়ে খারাপ কাজ করে ফেলবে, তুমি তা জানবেও না, এবং তুমি সেটাতেই ভালো মনে করবে। তাই হয়েছে। যে তান্ত্রিকের কথায় তিনি এসব করেছিলেন সেই তান্ত্রিক একজন শয়তান পূজারী ছিল। সে শয়তানকে বিভিন্ন ধরনের উপায়ে খুঁজে সাহায্য করত। এই তান্ত্রিকের কথা শুনে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে সর্বস্ব হারিয়েছে। বাবা মা সবাই তাকে ছেড়ে চলে গেছে।
তাকে হয়তো মেরে ফেলবে। কিন্তু ঘটনা হচ্ছে সে জেল থেকে বের হয়ে সেই তান্ত্রিকের ঘর দুয়ার ভেঙে আসছে, যার প্রতিষেধ হিসেবে তান্ত্রিক এখন শয়তানের সহিত মানে কোন একটা শ্মশান ঘাট থেকে একটা দেওজিন পাঠিয়েছে এখানে। তার দেওজিনের সাথে কিছু জিনও আছে সাথে। তুমি কথা বলো, তুমি তার মধ্যে তাকে ডেকে নিয়ে আসো, থলের বিড়াল বের হয়ে যাবে। একদিনের মধ্যে মানে একদিনের কথা ছিল সেখানে থাকার রেফাত ভাইয়ের, কিন্তু তিনি আরেকদিন বেশি বাড়িয়ে নেন এবং পরের দিন তাকে হোটেল কক্ষে রেফাত ভাই নিয়ে যান এবং সেই বদজিনকে নিয়ে আসেন। অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু রেফাত ভাই রিচুয়াল পালন করে যতই চেষ্টা করছে কিন্তু সে কোনো কথা উত্তর দিচ্ছে না। তার সাথে তার একজন ওস্তাদ ছিল, বলে যে তুমি এই পানিটা ছিঁড়া দাও, কথাও চলে আসবে। হঠাৎ করে কথা আসলো, মরণের জন্য কি তুই প্রস্তুতি নিতে চাস? তো প্রথমে কথাটা বোঝা না গেলেও 2-3 পরেই বোঝা গেল যে তিনি এইসব কথা বলছেন। রিফাত বলছেন, কি ঘটনা? এরকম জিম্মি করে ভয় দেখানোর মানে কি? পারলে নিয়ে যান, এতটা ভয় কেন? সে পাশ থেকে উত্তর আসে, ওকে আমরা অমাবস্যার দিন সেই জঙ্গলে নিয়ে গিয়ে ওর কলিজা খেয়েই ঝামেলা শেষ করব। তো রিফাত ভাই বলে, ঠিক আছে, ঝামেলা না হয় শেষ করলেন, আগে বলেন এরকম কেন করছেন? রিফাত ভাই ইতোমধ্যে অনেক হাসি কান্নার শব্দ দেয়াল থেকে শুনতে পাচ্ছিলেন। ঘর ভর্তি লোকজন বুঝাই যাচ্ছিল, কিন্তু রুমে তারা মাত্র 2 জন। আস্তে আস্তে ঘটনা বলতে শুরু করে এবং রেফাত ভাই প্রেসার দিতে থাকে, রিচুয়াল করে করে কিছু কিছু পানি ছিটাতে থাকে। অনেকক্ষণ পরে লাইনে আসে। প্রথমে বানিয়ে বানিয়ে অনেক কথা বলতে থাকে, কিন্তু রেফাত ভাই সেগুলো বিশ্বাস করছিলেন না। সেই মানুষকে জিন বলতে থাকে, সেদিন রাতে জাকিরের স্ত্রীকে টুকরা টুকরা করেছে তার বন্ধু, এবং সেই লাশের জানাজা পর্যন্ত হয় নাই। সেই লাশের টুকরাগুলো হাড়ে পরিণত হয়ে সেগুলো ক্ষেতের কোণে ফেলে রাখা হয় পোস্টমর্টেম শেষে। সেগুলো কিছু তাদের খাদ্যে পরিণত হয়েছিল। সেই পিশাচগুলো ছিল তাদের গরুর, সেই তান্ত্রিক যে পাঠিয়েছিল সেই। এবং জাকির সম্পূর্ণ হিতাহিত জ্ঞানহীন অবস্থায় ছিল। যে ছেলেটা জবাই করেছিল সে তার স্ত্রীর সম্ভ্রমহানি করেছিল সেই রাতে এবং সেই জঙ্গলে। তার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। তার স্ত্রী অনেকবার বলেছে, আমি অন্তঃসত্ত্বা, আমাকে আমার এরকম ক্ষতি করেন না। ভুলিয়ে ভালিয়ে সাদা সিধে মানুষটাকে তারা মেরে ফেলেছে এবং তার বন্ধুদের সহযোগিতায়। সেই তান্ত্রিকের শয়তান জাকিরকে দিয়ে এই তার স্ত্রীর খুন করেছে এবং সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে। জাকির যাই করেছে তার তখন কিছুই মাথায় ছিল না। তার বন্ধু যে জবাই করেছে তার যাবজ্জীবন কারাদণ্ড ছিল, আমরা আগেই বলেছি। লাশগুলো 8 টুকরা করে 8টি গর্তে ভরে রাখা হয়েছিল এবং 8টি গর্ত থেকে লাশ উদ্ধারের পর জাকির যে কাপড় খুলে রাখা হয়েছিল সেদিন রাতে, সেই কাপড় কোনো না কোনোভাবে তান্ত্রিকের কাছে পৌঁছে দেয় তার আরেক বন্ধু। তার সেই বন্ধু তার স্ত্রীকে পছন্দ করত এবং একই তান্ত্রিকের মাধ্যমে জাকিরকে ধ্বংসের পরিকল্পনা করে এবং জাকিরকেই দিয়ে সেই সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে তার স্ত্রীকে মেরে ফেলে। তার বন্ধু এখন জেলে, কিন্তু সেই কবিরাজটি তার সব ক্ষতি করেছে এবং আমরা তারই কাজ করছি, আমরাও জিম্মি। রেফাত ভাই পরে তাদের ওস্তাদেরকে ঘটনাটা বলে এবং ওখানে ওর যে অবস্থা ছিল সে তো ঘটনা সব শুনেছেনি। তোর ওস্তাদরা বলে যে সেই তান্ত্রিকের কি হবে সেই তান্ত্রিক জানে না। দুনিয়াতে যা করেছে সে তার এসবের অপব্যবহার করেছে, হারাম ভাবে করেছে। কঠিন বিচারে তার পতিত হতে হবে একদিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মাহবুব রহমান। ওনার বাড়ি শরীয়তপুর জেলায়। তবে